রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আরেকটি নতুন দিন। পূর্ণা ও মগা মিঠো পথ ধরে হাওলাদার বাড়ি যাচ্ছে। মাথার উপর আকাশ আলো করা তেজবিহীন সূর্য। পূর্ণার পায়ের গতি চঞ্চল, সে অস্থির হয়ে আছে। পাশেই কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে। ফসলি জমির সবুজ আর ঘাস, গাছপালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। অথচ সেই সৌন্দর্য পূর্ণাকে ছুঁতে পারছে না। অন্য বেলা হলে সে শিশির ভেজা ঘাসে গা এলিয়ে দিত। কোনো এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশিরে ভিজতে ভালো লাগে। এখন সেই মন মানসিকতা নেই। মগা কিছুক্ষণ আগে তাকে খবর দিয়েছে, গতকাল রাতে পদ্মজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে। প্রেমা ঘরে পড়ছিল, বাসন্তী রান্নাঘরে, তাই তারা শুনতে পায়নি। পূর্ণা রোদে বসে সকালের খাবার খাচ্ছিল। খবরটা শোনা মাত্র খাবার রেখে মগাকে নিয়ে বেরিয়ে পড়ে। কুয়াশা ঢাকা পথে উত্তরের হাওয়ায় কাঁপতে কাঁপতে পূর্ণা হাওলাদার বাড়ি আসে। এক ছুটে পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘুমে, শিয়রে ফরিনা বসে আছেন। পূর্ণা করুণ স্বরে জানতে চাইল, ও খালাম্মা, আপার কি হয়েছে? ফরিনা ইশারায় শান্ত হতে বলে ধীরে সুস্থে রাতের ঘটনা খুলে বললেন। গতকাল এশার আজানের সময় পদ্মজা কোত্থেকে দৌড়ে সদর ঘরে এসে লুটিয়ে পড়ে। পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল। কাটার আঘাতে ক্ষতবিক্ষত, শ্বাস নিচ্ছিল ঘন ঘন। গালের চামড়ারও একই অবস্থা। ফরিনা, লতিফা, আমিনা, রিনু পদ্মজাকে দেখে চমকে যায়। আমিনা দূরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদ্মজাকে ধরে ঘরে নিয়ে আসে। পদ্মজা পানি খেতে চায়। পানি খাওয়ার পর বলে যে সে জঙ্গলে গিয়েছিল। জঙ্গলের কথা শুনে উপস্থিত দুজন কাজের মেয়েও ফরিনার মুখ পাংশুটে হয়ে যায়। তারা আর প্রশ্ন করেনি, বরং বুঝে গিয়েছিল কি হয়েছে। কাঁটা বের করতে গিয়ে আরও রক্তক্ষরণ হয়েছে। পদ্মজা যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল, অনবরত চোখের জল ফেলেছে। ব্যান্ডেজ করাটা জরুরি হয়ে যায়। কাঁটা ছেঁড়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ফরিনার ধারণা নেই, তাই তিনি মজিদ হাওলাদারকে গিয়ে বলেন। এই বাড়িতে প্রায়ই মারামারি কাটাকাটি চলে, তাই মজিদ হাওলাদারের কাছে ব্যান্ডেজ, স্যাভলন সহ বিভিন্ন জিনিসপাতি রয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসার জিনিসপাতি নিয়ে আসেন, তারপর পদ্মজার পা ভালো করে পরিষ্কার করিয়ে ব্যান্ডেজ করে দেন। বোনের পায়ের কাছে বসে হাহাকার করে বলল পূর্ণা, আমার আপা এত কষ্ট পেয়েছে। পূর্ণার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ফরিনার কাছে জানতে চাইল, ভাইয়া কোথায়? তাৎক্ষণিক ফরিনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি মিনমিনে গলায় বললেন, জানি না। পূর্ণা অবাক স্বরে বলল, ভাইয়া জানেন আপার কথা? রাতে দেখেনি? ও, বাবু তো বাড়িতে আইসে নাই। রানীরে যে খুঁজতে গেল আর আইসে না। রানী আপারে পাওয়া যায়নি? না। আচ্ছা। পদ্মজার শরীর নাড়াচ্ছে দেখে পূর্ণা কথা থামিয়ে দিল। সে পদ্মজার পেটের কাছে এসে বসল, বলল, আপা। পদ্মজা পিটপিট করে চোখ খোলে। জানালা দিয়ে সূর্যের আলো টুপ করে পদ্মজারই ঝাঁপিয়ে পড়ল চোখে মুখে। দ্রুত চোখ মুজো খেলল পদ্মজা। তারপর আবার ধীরে ধীরে চোখ খুলল। পূর্ণাকে দেখে অবাক হয়ে বসতে চাইলে অনুভব করল পায়ে অনেক ব্যথা। সে পায়ের দিকে চেয়ে আরও অবাক হল, পায়ে ব্যান্ডেজ এলো কি করে? মনে করার চেষ্টা করল কি হয়েছে তার সঙ্গে। আপন মনে নিজেকেই বলল, রাতে এক ছুটে অন্দরমহলে চলে আসি, ভুলেও পেছনে ফিরে তাকায়নি। সদর ঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন, আব্বা ব্যান্ডেজ করে দেন, আম্মা খাইয়ে দেন। অনেক রাত হয়, উনি তখনও ফেরেননি, তাই চিন্তা হয়। আম্মাকে জিজ্ঞাসা করলে আম্মা বলছিলেন চলে আসবে। তারপর কি হয়েছিল মনে নেই, ঘুমিয়ে পড়েছি বোধহয়। পদ্মজা ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথম ফরিনাকে প্রশ্ন করল, উনি ফিরেছেন? না। পদ্মজা কি বলবে বুঝতে পারছে না। সে অনেকক্ষণ পর বলল, চাচার রেদওয়ান মাই ফিরেছে? আইসে তো। তোমার চাচা এখন কই জানি না, রেদওয়ান হের ঘরেই আছে। তাহলে আপনার ছেলে কোথায়? পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে।
পূর্ণা পদ্মজার এক হাতে চেপে ধরে অনুরোধ করে, আপা শান্ত হও। খালাম্মা, রিদওয়ান ভাই আর ছোট চাচা কিছু বলেনি ভাইয়ার ব্যাপারে? আপনি জিজ্ঞাসা করেননি? ফরিনা নির্বিকার স্বরে বললেন, আমি হেরার লোকে কথা কই না। আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না? রাতে বাড়ি ফিরেনি? আপনি তো মা নাকি? পদ্মজার গলা কাঁপছে, তার হৃৎস্পন্দন বেড়ে গেছে। আমিরের কিছু হলে সে মাঝ সমুদ্রে পড়বে। হেমলতার পর এই একটা মানুষকেই সে অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে। ফরিনা নিশ্চুপ হয়ে গেল। তিনি পদ্মজার কথায় পাত্তা দিচ্ছেন না। ব্যথায় টনটন করে উঠল পদ্মজার পা। শীতের সময় কাটাছেড়া খুব যন্ত্রণার, যে যন্ত্রণায় পূর্ণা এখনও ভুগছে। সেদিন কাঁধে আঘাত পেলেও আজও শুকায়নি ভালো করে। কিছুর ছোঁয়া লাগলেই ব্যথা করে। পূর্ণা পদ্মজাকে অনুরোধ করে বলল, আপা এমন করো না, ভাইয়া চলে আসবে। রানী আপাকে খুঁজতে গেছে, এই জন্যই আসতে করেনি। তুমি তো জানোই তারা কেমন। রানী আপার জন্য মায়া শুধু ভাইয়ার, তাই ভাইয়ার রানী আপাকে ছাড়া আসতে পারছে না। পূর্ণার কথাগুলো যুক্তিসঙ্গত হলেও পদ্মজার মন মানছে না। গোলমাল তো আছেই। পদ্মজা পূর্ণাকে এক হাতে সরিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখে। সঙ্গে সঙ্গে পুরো শরীরে একটা সূক্ষ্ম তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে। আর্তনাদ করে আবার শুয়ে পড়ল পদ্মজা। ফরিনা ও পূর্ণা আঁতকে উঠে জোর করে শুইয়ে দিল পদ্মজাকে। কিন্তু পদ্মজা নাছোড় বান্ধা। সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না। ফরিনা আশ্বস্ত করে বললেন, ওরা বাবুর ক্ষতি করব না। বাবুর কাছে ওদের অনেক কিছু পাওনের আছে। কাগজে কলমে এই বাড়িটার মালিক বাবু। পদ্মজা তির্যকভাবে তাকালো, বলল, আপনি সব জানেন তাই না? পূর্ণা ফোড়ন কাটে, কি জানবে? পূর্ণার উত্তর না দিয়ে পদ্মজা ফরিনাকে প্রশ্ন করল, বলুন আম্মা। ফরিনা আর চোখে দরজার দিকে তাকালেন। ফরিনার দৃষ্টি অনুসরণ করে পদ্মজা পূর্ণাও তাকালো। কে যেন দাঁড়িয়ে আছে। শাড়ি দেখে মনে হচ্ছে লতিফা। পূর্ণা ডাকতে উদ্যত হয়। পদ্মজা পূর্ণার হাত ধরে ফেলে, ইশারা করে চুপ থাকতে। তারপর ফরিনাকে প্রশ্ন করে, তাহলে আপনি নিশ্চিত ওরা ওনার ক্ষতি করবে না, জানে মারবে না? এ কথা শুনে পদ্মজা হচকাচিয়ে যায়। সে উৎকর্ণ হয়ে বলল, এ কথা কেন বলছেন? ফরিনা আবার নিশ্চুপ হয়ে গেলেন। পদ্মজার মাথার রগ রাগে দপদপ করছে। এই বাড়ির মানুষগুলোর মস্তিষ্কে কি চলে তার কোনো কিনারা নেই। এত জটিল, কিছুতেই ধরা যাচ্ছে না। এক একবার এক একজনের এক এক রূপ। পদ্মজাকে সারা দিন এটা ওটা বলে বিছানায় রাখা হলো। ফরিনাও সারা দিন পাশে রইলেন। পদ্মজা সারাক্ষণ উনি উনি করে গেছে। ফরিনা কোনো জবাবই দিলেন না। দরজার ওপাশেও সারাক্ষণ লতিফা ছিল। পূর্ণা অনেকবার লতিফাকে ধরেছে। তখন লতিফা হেসে বলেছে, পদ্মা আপা কেমন আছে দেখতে আইছিলাম। পূর্ণা কঠিন স্বরে অনেকবার নিষেধ করেছে যাতে আর না আসে। তবুও লতিফা এসেছে। পদ্মজা নিষেধ করার পর পূর্ণা স্থির হয়। বিকেল হয়ে গেল, তবুও আমিরের দেখা নেই। এদিকে পদ্মজা বিছানায় বসে ইশারায় ফজরের কাজা নামাজ পড়েছে। দুপুরের আসরের নামাজও বসে বসে ইশারায় করেছে। ফরিনা দুপুরে না করেছিলেন। এত কষ্ট কইরা নামাজের কি দরহার, কইরো না, আল্লাহ মাফ করব এমনিতেই। পদ্মজা তখন মিষ্টি করে হেসে জবাব দিয়েছিল, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে নামাজ ছাড়ার পথ নেই আম্মা। আল্লাহ তাআলা অসুস্থ মানুষকে ইশারায় নামাজ পড়ারও পথ দিয়েছেন। কেন দিয়েছেন? নামাজ বাধ্যতামূলক বলে। ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি। ফরিনা এই কথার উপরে কিছু বলতে পারেননি। পদ্মজা ধর্মকর্ম নিয়ে খুব জানে। পদ্মজার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। ধর্মের কথা বলার সময় পদ্মজা অন্য সব কিছু ভুলে যায়। তাই পুরোটা দুপুর তিনি পদ্মজাকে ইসলাম ধর্মের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করেই গেছেন। বিকেলবেলা পূর্ণা জানালো সে আজ এই বাড়িতে থাকবে। পদ্মজা একথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। সে জোড়াজোড়ি করে পূর্ণাকে মোড়ল বাড়িতে পাঠিয়ে দেয়। এই বাড়ি মোটেও সুবিধার না, সে ঝুঁকি নিতে চায় না। পূর্ণা চলে যাওয়ার আগে
পদ্মজা কিছু সূরার নাম বলে দেয়। পড়ে ঘুমানোর জন্য একটা 2 লাইনের সূরা শিখিয়ে দেয়। পড়ে ঘুমালে বিপদ হবে না। পূর্ণা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আজান পড়ে সন্ধ্যার। পূর্বের নিয়মেই নামাজ পড়ে পদ্মজা। ফরিনা পদ্মজার ঘর ছেড়ে রান্নাঘরে চলে যান। পদ্মজা নামাজ শেষ করে বালিশে হেলান দিয়ে চোখ বুঝে। আমিরের জন্য খুব চিন্তা হচ্ছে। 2 দিন কেটে যাচ্ছে, আমিরের দেখা নেই। তার মনের অবস্থা করুণ। বারবার দীর্ঘশ্বাস ছাড়ছে, প্রহর গুনছে, এই বুঝি মানুষটা চলে এলো। পদ্মবতী পদ্মবতী বলে একাকার করে দিল ঘর, কিন্তু আসে না। পদ্মজার বুকের বাঁ পাশে চিন চিন ব্যথা বেড়েই চলেছে। গতকাল রাতে আক্রমণ করা লোকটিকে সে তখন চিনতে পারেনি, কিন্তু এখন আন্দাজ করতে পারছে তার পরিচয়। তবে আমিরের শূন্যতা তাকে পোড়াচ্ছে খুব। সে এমন ছটপটানি নিয়ে আর থাকতে পারছে না। আহত পা মাটিতে রেখে ভর দিতেই আবার সেই তীব্র ব্যথা, কিন্তু এর চেয়েও গভীর ব্যথা আমিরের দেখা না পাওয়া। পদ্মজার 2 পায়ের পাতার এক পাশ অক্ষত। সে ওই এক পাশ দ্বারা মাটিতে ভর দিয়ে ধীরে ধীরে একতলায় যায়। সোজা চলে আসে রিদওয়ানের ঘরে। দরজা একটু খোলা ছিল। পদ্মজা একবার ভাবল কড়া নেড়ে ঘরে ঢুকবে, কি মনে করে আর নাড়ল না, সোজা দরজায় ধাক্কা মারল। রিদওয়ান চমকে ঘুরে তাকালো। পদ্মজাকে দেখে তাড়াতাড়ি শার্ট পরতে উদ্যত হয়। পদ্মজা মুচকি হেসে বলল, শার্ট পরে লাভ নেই, চোখে পড়ে গেছে। রিদওয়ান ফিরে দাঁড়াল, লম্বা করে হেসে শার্ট পরল। বোতাম লাগাতে লাগাতে বলল, বুদ্ধিমতী, তো দেখতে এসেছ কেমন আছি? ভালো নেই। ছুরি এবং ছুরির মালিক দুজনেরই তেজ বেশি ছিল। পদ্মজা তিরস্কার করে হাসল। 2 কদম এগিয়ে এসে বলল, পাগলের প্রলাপ, আন্দাজ ঠিক হবে ভাবিনি। এবার বলুন, উনি কোথায়? রিদওয়ান ভ্রু দুটি বাঁকিয়ে বলল, আমির। পদ্মজা জবাব দিল না। রিদওয়ান বলল, আমি জানব কি করে তোমার জামাই কোথায়? জানেন না? পদ্মজার কড়া প্রশ্ন। রিদওয়ান উত্তরে হাসল। একটা ছুরি বের করল সে আলমারি থেকে। শীতল স্বরে প্রশ্ন করল, তোমার ছুরিটার নাম কি? আমির কোন দেশ থেকে এনে দিয়েছে? ফুটপাত থেকে কেনা। ছুরির ধার থাকলেই চলে, অভিজ্ঞ হতে হয় আক্রমণকারীর হাত। তাই ছুরির নাম না খুঁজে নিজের হাতটাকে অভিজ্ঞ করুন। পদ্মজার সূক্ষ্ম অপমান বুঝতে রিদওয়ানের অসুবিধা হল না। সে আলমারির কপাট লাগিয়ে এগিয়ে এসে বলল, ব্যঙ্গ করছ? পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল রিদওয়ানের দিকে। বলল, কি আছে জঙ্গলে? কি আড়াল করছেন? তা জেনে তুমি কি করবে? কোনো অপরাধ চলছে? তোমাকে জানতে হবে না। তখনও তো মারতে এসেছিলেন, এখন তো কাছে আছি, আক্রমণ করছেন না কেন? রিদওয়ান হাসল। পদ্মজার পেছনে গিয়ে ঘাড়ে ফুঁ দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দূরে সরে যায়। হুমকি দিয়ে বলল, নোংরামি করার সাহস করবেন না, তখনের আঘাতগুলো ভুলে যাবেন না। আমি আমাকে রক্ষা করতে জানি। এজন্যই পালিয়ে এসেছিলে? পদ্মজা ক্ষণকালের জন্য পালিয়েছে। যাই থাকুক, আমি খুঁজে বের করবই, আর ধ্বংসও করব এই আমি। দেখো পদ্মজা, তুমি আর এসব ঘেটো না। সুখে আছো, সুখে থাকো, নয়তো পরিণতি খারাপ হবে। ভালো করে বলছি, ঢাকা ফিরে যাও, আর এসো না। ভয় পাচ্ছেন? কাকে? তোমাকে? রিদওয়ান সশব্দে হাসল। রিদওয়ানের হাসি পদ্মজার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। রিদওয়ান হাসতে হাসতে বলল, তোমাকে ভয় পাবে রিদওয়ান? উনি কোথায় সত্যি জানেন না? না, জানে না। আমি কিন্তু কি করবে? খুন করবে? রিদওয়ান কিরমির করে এগিয়ে আসে। পেছন থেকে পদ্মজার 2 হাত মুচড়ে ধরে বলল, ভালো করে বলছি, আর গভীরে যেও না। এককালে তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম বলে বলছি, আর গভীরে যেও না। তোমার করুণ দশা আমিও আটকাতে পারব না। ছাড়ুন আমাকে। ছাড়ব না। রিদওয়ান পদ্মজার কাঁধে ঠোঁট ছোঁয়াতেই পদ্মজার সারা শরীর রি রি করে ওঠে। মাথা দিয়ে পেছনে থাকা রিদওয়ানের মুখে আঘাত করে সে। রিদওয়ান কিছুটা পিছিয়ে গেল। নাকে ভীষণ ব্যথা পেয়েছে। সে কিরমির করে তাকাল হিংস্র জন্তুর মতো।
বলিষ্ঠ মোটাসোটা শরীরটাকে হারানো যে কোনো মেয়ের জন্য অসাধ্য। পদ্মজা নিজেকে রক্ষা করার জন্য টেবিল থেকে জগ নিল হাতে। রিদওয়ান বলল, তুমি বাড়াবাড়ি করছো পদ্মজা। উনি যদি জানতে পারেন যে আপনি আমার সঙ্গে এই অসভ্যত করেছেন, আপনার দেহে প্রাণ থাকবে না। রিদওয়ান ফিক করে হেসে দিল, যেন মাত্রই মজার কোনো কথা বলল পদ্মজা। রিদওয়ান হাসি ঠোঁটে রেখে বলল, আগে তো ও নিজেকে বাঁচাক, তারপর আমাকে প্রাণে মারবে না হয়। রিদওয়ানের এই কথাটি যেন বজ্রপাত ঘটাল। চিৎকার করে জানতে চাইল পদ্মজা, কোথায় রেখেছেন উনাকে, কি করেছেন উনার সঙ্গে? ঘরে যাও পদ্মজা, আপনি বলুন উনি কোথায়? যাও ঘরে, বলুন আপনি। পদ্মজা জগ ছুঁড়ে মারল রিদওয়ানের দিকে। ঝট করে সরে দাঁড়াল রিদওয়ান। জগ স্টিলের থালা বাসনের ওপর পড়ে বিকট শব্দ হল। সেই শব্দ শুনে ছুটে আসে মজিদ, খলিল। তবে আসেনি একজন মহিলাও। পদ্মজা বিছানার ওপর ছুরি দেখে দ্রুত হাতে তুলে নিল সেটা। সে তার নিজস্ব কৌশল ব্যবহার করে রিদওয়ানকে আঘাত করতে উদ্যত হল। রিদওয়ান ছুরিসহ পদ্মজার হাত ধরে ফেলে। ফিসফিসিয়ে বলল, তোমার ৩ বছরের ছুরি চালানোর অভিজ্ঞতা আর আমার ২০ বছরের পেশা পেরে উঠবে না। পদ্মজার হাত থেকে খলিল ছুরি টেনে নিল। পদ্মজা যেন হিংস্র বাঘিনী হয়ে উঠেছে। আমিরের শোকে তার মাথা কাজ পড়ছে না। ২ দিন হয়ে গেল আমিরের দেখা নেই। তার ওপর সারা শরীরে ব্যথা। তার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। রাগে রিদওয়ানের গলা চেপে ধরল সে। রিদওয়ান পদ্মজার হাত থেকে ছোটার চেষ্টা করতে গিয়ে পদ্মজাকে নানাভাবে আঘাত করল বটে, তবে পদ্মজা কিছুতেই ছাড়ছে না। তার শরীরের শক্তি হঠাৎই দ্বিগুণ বেড়ে গেছে। আমির তার জীবনে কতটা মূল্যবান তা কেউ জানে না। আমিরের জন্য সে সব কিছু করতে পারে। খলিল এক হাতে পদ্মজার চুল মুঠ করে ধরে অন্য হাতে পদ্মজার গাল চেপে ধরে বলল, ব্যাসার ছেড়ি আমার ছেড়ারে ছাড়। তাও পদ্মজা ছাড়ল না। মজিদ এগিয়ে এসে পদ্মজাকে টেনে সরালেন। পদ্মজার শরীর কাঁপছে। সে চিৎকার করে বলছে, উনার কিছু হলে আমি কাউকে ছাড়ব না, মেরে ফেলবো একদম। রিদওয়ান ছাড়া পেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। তারপরই তেড়ে এসে থাপ্পড় বসাল পদ্মজার গালে। পদ্মজার গালের ক্ষত থাপ্পড়ের ভার নিতে ব্যর্থ হয়। ছিলে গেল চামড়া। পদ্মজার 2 হাত মজিদ ধরে রেখেছেন। পদ্মজা আম্মা মজিদকে খেয়াল করেনি। সে চেঁচিয়ে ফরিনাকে ডাকল, আম্মা আপনি কোথায়? আম্মা ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে। আম্মা। ফরিনা এলেন না। খলিল হুঙ্কার ছাড়েন, এই খানকির ছেড়ির গত্রে আগুন বেশি, ছিঁড়া দে ওরে। পদ্মজার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সে মুখ ভর্তি থুতু ছুঁড়ে দেয় খলিলের মুখের ওপর। তাৎক্ষণিক রিদওয়ান পদ্মজার শাড়ির আঁচল দিয়ে পদ্মচারী গলা পেঁচিয়ে ধরে কিরমির করে বলল, এই মাঘির ঝি, তোরে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, ভালো কথা কান দিয়ে ঢোকে না। মায়ের মতো হইসোস, তোর মারেও মেরে দিতাম যদি নিজে থেকে না মরত। পদ্মজার চোখ উল্টে যাচ্ছে। মজিদ রিদওয়ানকে বললেন, রিদওয়ান ওরে ছেড়ে দে, মরে যাবে। রিদওয়ান তাও ছাড়ছে না। অবশেষে খলিল রিদওয়ানকে জোরে ধাক্কা দিয়ে সরালেন। পদ্মজার সব শক্তি শেষ। সে কাঁসতে কাঁসতে মেঝেতে লুটিয়ে পড়ল। চোখ বুজে আসছে। কল্পনায় ভেসে উঠল আমিরের শ্যাম বর্ণের মায়াময় মুখ, আর মুখ দিয়ে অস্ফুট স্বরে ডাকল, আম্মা। তারপরই হারিয়ে ফেলল জ্ঞান। 3 জন পুরুষের মাঝে লুটিয়ে পড়ে আছে পদ্মজা। বুকে শাড়ি নেই, খয়েরি রঙের ব্লাউজ পরা, গলায় লাল দাগ, মুখে নখের আঁচড়, গালে চেপে ধরার দাগ, চামড়া ছিলে যাওয়ার রক্ত, ফর্সা 2 হাত শক্ত করে চেপে ধরার দাগ জলজল করে ভাসছে। চুল কয়টা ছিঁড়ে পড়ে আছে আশপাশে। পায়ের সাদা ব্যান্ডেজ আবার লাল হয়ে উঠেছে। আগুন সুন্দরী পদ্মজার খুঁতহীন রূপে খুঁতের মেলা বসে গেছে।
জানলা দিয়ে আসা উত্তরে হাওয়ায় হুঁশ হারা পদ্মজার রক্ত ধীরে ধীরে শুকাতে থাকে। কেউ নেই তাকে বুকে আগলে ধরার জন্য। পদ্মজার অবস্থা দেখে ঘরের দেয়ালগুলো গুমড়ে গুমড়ে কাঁদছে। মাথার উপর সূর্য নিয়ে কলসি কাঁখে আজিদের বাড়িতে ঢুকল পূর্ণা। পাতলা ছিপছিপে গড়ন, অথচ কাঁখে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসির ভারী বাঁকা হয়ে পড়েছে। পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছেন, এখন আবার আসতে চেয়েছিলেন। পূর্ণা আসতে দিল না, সে নিজে দায়িত্ব নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছেন, এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে, আমি পারি না এমন কিছু নেই, তুমি ঘরে যাও তো। আজিদের বাড়ির সামনে পুকুর আছে, সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে। ঘাটে গোসল করছে আজিদের বউ আসমানি। 6 মাস আগে বিয়ে হলো। আসমানির সঙ্গে পূর্ণার অনেক কথা হয়েছে। পূর্ণা আসমানিকে না দেখলেও আসমানি পূর্ণাকে দেখে ডাকল, কি গো পূর্ণা, ফেরাও চাইলা না, ভাবিরে চোখকে পড়ে নাই? পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো, অপরাধী কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি। পানি নিতে আইসো? হুঁ, আমাদের টিউবওয়েলে। শুনছি খালাম্মার কাছে, একটু বইসো, আমি ডুব দিয়ে আইতাছি। আচ্ছা ভাবি। পূর্ণা মুখে আচ্ছা বললেও মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাবে। আসমানি একবার কথার ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরোনোই না। পূর্ণা ক্যাকডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে, তাড়াতাড়ি ফিরা চাই। দুপুর হয়ে গেছে, পদ্মজাকে এখনও দেখতে যেতে পারেননি সে। গতকাল বিকেলে যে দেখে এলো, তারপর আর খোঁজ মেলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার। আজিদের বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই। পূর্ণা সোজা কলপাড়ে এসে দ্রুত কল চেপে কলসি ভরে নিল, কিন্তু কলসি কাঁখে তুলতে গিয়ে হলো সমস্যা। কিছুতেই তুলতে পারছে না। আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে এলো। ফর্সা সুন্দর একটা মুখ, নতুন বউ ছাপটা এখনো মুখে লেগে আছে। আসমানি কাছে এসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে, খালাম্মারে পাঠাইতা। তুমি একটু সাহায্য করো। কি ক, আমি লইয়া যামু কলসি? আমি কি তা বলছি ভাবি, কাকে তুলতে সাহায্য করো। আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল, ও ভারীর বউ তো শরম লজ্জার ডরেই ভাইর হই না, বাড়ি অবধি দিয়ে আইতাম। বাড়ি থেকে বের হতেই লজ্জা, ভাসরের সঙ্গে শুতে লজ্জা নাই? পূর্ণা কটাক্ষ করে বলল, ঠোঁটে তিরস্কারের হাসি। আসমানির চোখ মুখের রং পাল্টে গেল, লাল হয়ে গেল ফর্সা মুখটা। চোখ ছাপিয়ে নেমে এলো জল। ক্ষণ মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে সে, তারপর এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা স্বরে বলল, কি কইরা জানছ? পূর্ণা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল, বলল, তোমার সঙ্গে দেখা করতে এসে জানালা দিয়ে এই নোংরামি দেখছি। আজিদ ভাই মাটির মানুষ, কত ভালো উনি, ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখ থেকে জলের ধারা নেমেছে। পূর্ণার দেখে মায়া হয়। সে কণ্ঠ নরম করে বলল, কাউকে বলিনি আমি। 12-13 দিন যখন চেপে রাখতে পেরেছি, সারা জীবন পারব। ভালো হয়ে যাও ভাবি, আজিদ ভাইকে ঠকিও না, পাপ করো না। আসমানি অশ্রুরুদ্ধকর কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইব না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরও কি করে খারাপ না ভেবে থাকা যায়। সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো। আসমানি দ্রুত পায়ে কলপার ছাড়ে। পূর্ণা কলসি কাঁখে তুলতে সক্ষম হলো, কিন্তু খুব বেশি ভার, এখনই কোমর মুচকে যাবে। পূর্ণা কলপার ছাড়তেই সামনে এসে দাঁড়ালো আসমানি। চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলল, কাউরে কইও না পূর্ণা, আমারে তোমার ভাই আর ঘরে রাখব না, আমি চাই নাই এমন করতে।
শফিক ভাই তো আমগর থানার পুলিশ মানুষ, আমার ছোট বইনটা 1 মাস ধইরা হারায় গেছে। অনেক খুঁজছি, পাই নাই। পুলিশ দিয়া খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই। শফিক ভাইরে কইছিলাম, তখন উনি কইছে ওনার সঙ্গে। আসমানি ফোঁপাতে থাকে, চোখ থেকে বৃষ্টির মতো জল পড়ছে, সমুদ্র বয়ে যাবে এক্ষুনি। পূর্ণা খুব অবাক হয়, একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে। পূর্ণার রাগ হয় খুব। আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল, ভাবি কেঁদো না, যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে। আর সুযোগ দিও না, দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে। আসমানি শাড়ির আঁচল দিয়ে 2 চোখ মুছে বলল, জানো পূর্ণা, আমি আমার বইনরে ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। তোমার সঙ্গে তো 1 মাসে আরও 2 বার দেখা হয়েছে, কখনো তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। আম্মা কয়েছে, ছেড়ি মানুষ হারায় গেলেও কেউরে কইতে নাই, মানুষ ভাববে ছেড়া নিয়া পলাইছে। আমি আসি আজ, কাল এসে সব শুনব, অনেক কথা বলবো। আসমানি ঘাড় কাত করে সম্মতি জানালো। পূর্ণা ধীর পায়ে আজিদের বাড়ির উঠোন ছাড়ে। পথে উঠতেই দেখা হয় আজিদের মার সঙ্গে। নাম মালেহা বানু। সঙ্গে পাশের বাড়ির বৃদ্ধা জৈতুনী বেগম রয়েছেন। বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষৎ ভেঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালেহা বললেন, কিরে ছেড়ি, পানি নিতে আইছিলি? জি খালা। কলসির ভারে দেখি সাপের লাগান বাইকা গেছস লো, বললেন জৈতুনী বেগম। পূর্ণার সত্যি খুব কষ্ট হচ্ছে। সে কলসি নামালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল একটা। মালেহা বললেন, বিয়ে শাদি কি করবি না? তোর বইনে না আইছে বিয়া দিবে? দিবে মনে হয়। তোর লগে হাওলাদার বাড়ির কোনো ছেড়ার নাকি ডলাঢলি চলে, বললেন জৈতুনী বেগম। কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে ওঠে, রেগে যায়, বলল, আপনাকে কে বলেছে? এই সব কিচ্ছা বাতাসে ছড়ে, এমন আর করিস না পূর্ণা। গায়ের রংটা ময়লা, বয়সও বেশি, আবার তোর আর একটা কিচ্ছাও আছে। কয়েক বছর আগে বেজ্জতি হয়েছিলি গ্রামবাসীর হাতে, এখন আবার এমন কিচ্ছা করে বেড়াইলে কেউ বিয়া করবে না। এখন দেখ তো, তোর বইনে কোনো ল্যাংড়া লুলা দেইখা বিয়া দিতে পারেনি। পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি। সে কিছু কড়া কথা শোনাতে উদ্যত হয়। তার পূর্বেই একটা প্রিয় পুরুষকণ্ঠ ধেয়ে আসে, পূর্ণারে কে বিয়া করব না করব সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ। পূর্ণা না তাকিয়েই চিনে যায় কণ্ঠটির মালিককে। বুকের বাঁ পাজর ছ্যাঁত করে উঠল। উপস্থিত 3 জন একসঙ্গে ঘুরে তাকালো। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোয় গায়ের ফর্সা রং চিকচিক করছে। কি সুন্দর! পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল, নিজের চরকায় তেল দেন। পূর্ণার গায়ের রং ময়লা আর আপনার কি পরিষ্কার? নিজের রংটা আগে দেখেন। এই ছেড়া, তুমি কই থেকে আইছো? বাপের নাম কি তা? কেন, পছন্দ হইছে? ছেড়ি আছে, বিয়া দিবেন। ছেড়ির গায়ের রং পরিষ্কার তো? মালেহা বানু হককুচিয়ে গেলেন। এ কেমন জাতের ছেলে, কেমন ফটফট করে! মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমনভাবে হাসল পূর্ণা। মৃদুল কলচি কাঁধে নিয়ে পূর্ণাকে আদেশের স্বরে বলল, হাসি থামায়া হাঁটো। মালেহা বানু ও জৈতুনী বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায়। কিছুটা দূর এসে পূর্ণা প্রথম মুখ খুলল। কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মুখটা শুকনা দেখাইতেছে কেন? আপাকে দেখেছেন আপনি? না, অন্দরমহলে ঢুকি নাই। পূর্ণা চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভার কলসি নিতে পারছ? কষ্ট হয়েছে তো নিতে গেলা কেন? পূর্ণা আবার চুপ হয়ে গেল। মৃদুল দাঁড়িয়ে পড়ে। আর 1 মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? কি জন্য? অবাক হয়ে জানতে চাইল পূর্ণা। এই যে আইয়া পড়ছি,
পূর্ণা চোখ নামিয়ে ফেলে, মুচকি হাসে, চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুলও হাসল, সে যা বোঝার বুঝে গেছে। আশেপাশে অনেক গাছপালা, বড় একটা গাছের ছায়ায় তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের কারোর মধ্যে নেই। পূর্ণার পরনের কাপড়খানি ভেজা, কলসি থেকে পানি পড়ে ভিজে গেছে। পেট ও কোমরের একাংশে লেপ্টে আছে কাপড়, মাথায় ঘোমটা নেই। গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ে। সবকিছু মৃদুলের নজরে বন্দী। সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটা দিয়ে পথে হাঁটবা, বুঝছো ডাগরিনী? পূর্ণার ঠোঁটে হাসি রেখেই বাধ্যের মতো হ্যাঁ সূচক মাথা নাড়াল, তারপর চট করে টেনে নিল ঘোমটা। মৃদুলের মুখের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে। খুশিতে উড়তে ইচ্ছে হচ্ছে। ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাগর ডাগর, যা মৃদুলের ভালো লেগেছে, তার প্রশংসা করেছে। দুপুরের খাওয়া দাওয়া করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাবার জন্য। সঙ্গে তৈরি হয় বাসন্তী, প্রেমা ও প্রান্ত। তখন মগা এলো, পূর্ণার হাতে চিঠি দিয়ে বলল, তোমার বইনে দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল। আপা চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুকফুক করতে থাকে। মগা চলে যায়। চিঠি খুলল পূর্ণা। আদরের বোন, তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি। আমার সব কথাও মানিস, মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস। তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ। যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি, একদম এই বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি, প্রেমাকে দেখে রাখবি। আমি ভালো আছি, পায়ে একটু আরাম পেয়েছি, একদম চিন্তা করবি না। আমি খুব দ্রুত আসব। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না। আমি একদিন তোকে সব বলবো। এখন আমার কথাটা রাখ, এ মুখ হোস না। আমি ভালো আছি। আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা। আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না, মনে রাখবি। খাওয়া দাওয়া করবি ঠিক মতো, নামাজ পড়বি, ঘরের কাজকর্মে হাত লাগাবি। ইতি তোর আপা। লেখাগুলো এলোমেলো, অগোছালো। মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে, অথবা অনেক কষ্টে লিখেছে এক একটা অক্ষর। কপালে ছড়িয়ে থাকা একগাছি চুল, কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে যে তার বোন ভালো নেই, বড় বিপদে আছে সে। ঘুম ভাঙতেই হকচকিয়ে গেল পদ্মজা। চোখের সামনে সব কালো, কালো রং ব্যতীত কিছুই নেই। ঘোর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। পদ্মজা চোখ কচলে আবার তাকালো। না, কিছুই বদলায়নি, সবকিছু কালো। বিকেলে সে বৈঠকখানার সোফায় শুয়ে শুয়ে বই পড়ছিল। তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে, আর ঘুম ভাঙতেই দেখে সব অন্ধকার। পদ্মজা অন্ধকারে হাতের বেড়ায় দেয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে উঠে আমিরের মুখ। পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে 2 হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপ্রবণ। পদ্মজার হৃৎস্পন্দন থমকে যায়। কাঁচুমুচু হয়ে প্রশ্ন করল, আপনি সব বাতি নিভিয়েছেন? আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হারিকেনটি পাশে রাখল। পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারল, কি কি?
আমির তাদের ঘরে নিয়ে আসে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারিদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট হারিকেন, আর মাঝে এক ঝুড়ি পদ্ম ফুল। সময়টা শরৎকাল। দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তোলে, ছবির মতো ঝকঝকে সুন্দর করে তোলে আকাশটাকে। কমে আসে যখন তখন বৃষ্টির জ্বালাতন। সময় বিল ঝিল ছাপিয়ে শাপলা আর পদ্ম ফোটার। এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্মফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পেছন থেকে 2 হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে আমার পদ্মবতীকে সাজাবো? সময়টা নিয়ে এসেছে, দেখো তাকিয়ে। পদ্মজা ঝুড়ি ভর্তি পদ্মফুলগুলোর দিকে তাকালো। তার চোখ দুটি জলে ছলছল করে উঠছে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগমাখা কণ্ঠে বলল, সেই কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্মফুল দিয়ে, স্বামী যত্ন করে সাজিয়েছিল। সময়টাকে আরও সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরফুরিয়ে উঠে বসে, হাত বাড়িয়ে খুঁজে আমিরকে। নেই, বিছানা খালি। আবার সে পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্নে দেখেছে। জলে ভরে ওঠে তার চোখ দুটি। আজ 5 দিন আমির নেই, কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। বালিশের উপর থাকা আমিরের শার্টটায় চুমু খেল একবার, আবার ভিজে উঠল তার চোখ দুটি। সেদিন রিদওয়ান, খলিল, মজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কি নিয়ে এসেছে সে জানে না। চোখ খুলে ফরিলাকে দেখেছিলেন। তিনি ডুকরে কাঁদছিলেন আর চোখের জল মুছছিলেন। লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানিতে পারে সময়টা দুপুর। সারা শরীরে তখন বিষধর ব্যথা, ওঠার শক্তিটুকু নেই। গলায় ব্যথা একটু বেশি ছিল। প্রথমে তার মাথায় আসে আমিরের কথা। রাতের ঘটনা মনে পড়তেই বোঝে যায় এভাবে সে এদের সঙ্গে পারবে না। তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে। সময়ে সুযোগ বুঝে কাজ করতে হবে। ফরিনা আদর করে খাইয়ে দিলেন। তিনি পদ্মজার উপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমাও চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন। কি রকম চেষ্টা করেছিলেন সেটা বলেননি। পদ্মজা জিজ্ঞাসাও করেননি। এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফরিনার হাতে দেয়। তিনি মগাকে দিয়ে পাঠিয়ে দেন মোড়ল বাড়ি। পরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিদের শোকে ভেতরে ভেতরে ঝড় বইল, সামনে সে নিশ্চুপ থেকেছে। সুস্থ হওয়াটাই আসল, নয়তো কাজের কাজ কিছুই হবে না। উল্টো নর্দমার কীটগুলোর হাতে মরতে হবে। আমিরের জন্য দোয়ায় 2 হাত তুলে অঝরে কেঁদেছে। আমির যেন ভালো থাকে, তার কাছে ফিরে আসে। খুব মনে পড়ে মানুষটাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। দরজার সামনে এসে ফরিনা দাঁড়ান। কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরের ভেতরে ঢুকলেন। গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আছরের আজান পড়েছে আম্মা। মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। 4 দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন ভুঁড়িওয়ালা একজন লোক অন্দরমহল পাহারা দিচ্ছিল, ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সঙ্গে তর্ক করছে। মৃদুল বলছে, দুলাভাই ঢুকতে দেন কইতাছি, সমস্যাটা কি ঢুকলি সেটাই তো বুঝতাছি না। দেহ মৃদুল মিয়া, এটা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভেতরে নতুন কেউরে ঢুকতে না দিতে। আমি তো আত্মীয় নাকি, আমার সঙ্গে এমন করা হইতাছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিত, এখন দেয় না কেন? এটা তো আমি জানি না। সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মোড়াডা, ওইটা দিয়ে আবার মাথাটা ফাটাইয়া দিব। একবার মারছে আপাই, এখন আমি মারাম।
হেডেই করো, তবু আমি চাচার কথা অমান্য করতাম না। আমার কিন্তু কইলাম রাগ উঠতেছে, মাটির তলায় গাইরেলামু। মিয়া ভাই, তুমি আমারে যা ইচ্ছা কইরা লাও। মৃদুলের মাথা বরাবরই চড়া, হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায়। সে মদনের গলা চেপে ধরতেই মদন কাশতে থাকল। আলো কান্না শুরু করে। আলোর কান্না শুনে খলিল ঘর থেকে বেরিয়ে এলো। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে দৌড়ে ছুটে এলো সে। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হুঙ্কার ছাড়ল। তোমার এত সাহস কেমনে হইছে? আমার জামাইয়ের গলা চাইপা ধরো। মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগী মেজাজ নিয়েই 2 হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমারে ভেতরে ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলগো ঘরে থাকবা, এইখানে কি দরকার? তুমি মেহমান মানুষ, আলগো ঘরে থাকবা, এইখানে কি দরকার? তুমি মেহমান মানুষ, আলগো ঘরে থাকবা, এইখানে কি দরকার? এই নিয়ম কবে করছেন আপনারা? আগেরবার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিছেন। এখন আর ঢুকুন যাইব না, এইটা অন্দরমহল, বাড়ির বউ ছেড়িদের জায়গা। সত্যি কইরা কন্ত, বাড়ির ভিতর কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে। সে কটাক্ষ করে মৃদুলকে বলল, নিজের বাড়ি রাইখা ইহানে পইরা রইছ কেন? মানুষের অন্য নষ্ট করতাছ, নিজের বাড়ির যাও। অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে। সে ক্ষণকাল কথা বলতে পারল না। তার আপন ফুফা এমন কথা বলল। ক্ষণ মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল, আপনার বাড়ির উপর থুতু মারি, আমি ব্যাঠা মিয়া বংশের ছেগা, 100 বিঘার মালিক আমি একাই। আমার বাড়িত কামলাই আছে 10-12 জন, আমি কাইলি চইলা যাই বাড়িত। মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছা করছে না। সে ঘুরে দাঁড়াল। কাছেই একটা বিরাট পাতিল ছিল, কোনো কাজে হয়তো বের করা হয়েছে। সে পাতিলে জোরে লাথি মেরে হনহন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে, তাই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে। নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না। পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পেছনে রিনু আসে, হাতে খাবারের প্লেট। 3 বেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন। মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না। তবু এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যাননি? ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও তো পারি। তার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা। রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেল ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশি ভয় পান, জমের মতো। কবিরাজের দেওয়া ওষুধি খাও এখন? আপনি কথা এড়াচ্ছেন আম্মা। আচ্ছা, ঔষধ দেন আগে। ফরিনা আলমারি খুলি ঔষধ বের করলেন, এগিয়ে দিলেন পদ্মজার হাতে। পদ্মজা ওষুধ খেয়ে বলল, কবিরা জানার অনুমতি ওরা দিয়েছে ভেবে আমি অবাক হয়েছি আম্মা। ওরা কেন চায় আমি সুস্থ থাকি? ফরিনা কিছু বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে। মানুষটার আয়ু কি শেষের পথে? কেমন যেন মৃত মৃত ছাপ মুখে। চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন। পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো, বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? তুমি তো আমার সেডি, তাহলে আবদার রাখবেন? রাখাম। ফরিনার শুষ্ক চোখ, গলা ভেজা। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন, যা ভেবে ভেবে আপনি কষ্ট পান। ফরিনা 2 হাতে পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু খেলেন। 1 ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে।
মমতাময় স্পর্শে পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায়। ফরিনা বললেন, তার আগে কও, আমি সব কওয়ার পর তোমারে যা করতে কইয়াম তাই করবা তুমি? পদ্মজা অপলক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে। কি করতে বলবেন তিনি? যদি সে সেটা করতে না পারে, সম্ভব না হয়? পদ্মজা বলল, আপনার চাওয়া যদি যুক্তিগত হয় তো তাই করব আম্মা। ফরিনা চোখের জল মুছে বললেন, আমি বাবুর বাপরে দেই খাইতেছি, তুমি শুয়ে থাকো। কথা শেষ করেই ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান। পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে। সে জানে না সে কি শুনতে চলেছে, তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না এটা নিশ্চিত। সে ঘরে পায়চারা করতে করতে জানালার ধারে আসে। দেখতে পায় রিদওয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্য জাল, যার চাবি তার কাছে আছে। আলমগীরের দেয়া চাবিটাকে পদ্মজার কোনো তালাবদ্ধ রহস্যের জালের চাবি মনে হয়। রিদওয়ান গত দিনগুলোতে ৩-৪ বার তাকে দেখতে এসেছে, কিন্তু কিছু বলেনি। রিদওয়ানের মজিগতি বোঝা যায় না, অদ্ভুত সে। রিদওয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে। শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ। পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে, যে কোণে ছুরি রাখা আছে। ঘরে প্রবেশ করে রিদওয়ান। পদ্মজাকে দেখেই লম্বা করে হেসে বলল, তারপর বলো, কেমন আছো? পদ্মজার থেকে জবাব না পেয়ে রিদওয়ান আবার প্রশ্ন করল, সুস্থ আছো তো? পদ্মজা সাড়া দিল না। রিদওয়ান চেয়ার টেনে বসল, বলল, তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি। কি পরিকল্পনা করছো বলো তো? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো, বলল, কাপুরুষ বোধহয় আপনার মতো মানুষকেই বলা হয়। রিদওয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। তারপর হুট করেই হেসে দিল, বলল, কাপুরুষের কি করেছি? স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন, আবার সেই স্ত্রী অসুস্থ ছিল। এমন তো কাপুরুষীরাই করে। এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো। আমির আমাদের ব্যাপারে অনেক না গুলিয়েছে, অনেক সমস্যা করেছে। তবু আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব, যদি তুমি সেই শর্ত মানো। কি শর্ত? তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে, কখনো অলন্দপুরে ফিরবে না। যদি না মানি? অবুঝের মতো প্রশ্ন করতে বলিনি, শর্ত দিয়েছি, মানা না মানা তোমার ব্যাপার। আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? রিদওয়ান হাসল। পদ্মজা বলল, সেই দিন মেরে আদমরা করেছেন, এবার একদম মেরে দিন, তাহলে আপনাদের সমস্যা শেষ। বেহুদার আমাদের মুক্তি দিয়ে ভেজাল বাড়াচ্ছেন কেন? ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি। রিদওয়ান বিরক্তিতে সূচক উচ্চারণ করল, বলল, তোমাকে মারা যাবে না। আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না? এত প্রশ্ন কেন করছো? মনে আসছে তাই? রিদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়ছে। তুমি শর্তে রাজি নাকি না? আগে বলুন, কার কাজে আমি লাগব? কার খাতিরে আমাকে মারা যাবে না? তুমি শর্তে রাজি নাকি সেটা বলো। এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো, এটা কিন্তু রক্তের, আর রক্তটা আমিরের। পদ্মজা চোখ দুটি জ্বলে ওঠে। এমনিতেই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে, তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে। পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করল, উনাকে জঙ্গলেই রেখেছেন তাই না? শর্তে রাজি না? তোমাকে তো আমি। রিদওয়ান রেগে তেড়ে আসে। পদ্মজা পাশের টেবিল থেকে ওষুধের কাচের বোতলটা নিয়ে আঘাত করে রিদওয়ানের মাথায়। আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে গেল রিদওয়ান। পদ্মজাও দ্রুততার সঙ্গে ছুরি তুলে নিল হাতে। রিদওয়ান বিছানায় পড়া 2 সেকেন্ডের মধ্যে তার পিঠে আঘাত করল ছুরি দিয়ে। আহত রিদওয়ান আর্তনাদ করে উঠল। পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস পর্যন্ত চলে গিয়েছে। পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পেছনে রিনু আসে, হাতে খাবারের প্লেট। 3 বেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন, মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না। তবু এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যাননি? ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও তো পারি। তার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা। রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে, সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেল ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা?
ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশি ভয় পান, জমের মতো। কবিরাজের দেওয়া ওষুধটি খাও এখন। আপনি কথা এড়াচ্ছেন আম্মা। আচ্ছা, ঔষধ দেন আগে। ফরিনা আলমারি খুলি ঔষধ বের করলেন, এগিয়ে দিলেন পদ্মজার হাতে। পদ্মজা ওষুধ খেয়ে বলল, কবিরা জানার অনুমতি ওরা দিয়েছে ভেবে আমি অবাক হয়েছি আম্মা। ওরা কেন চায় আমি সুস্থ থাকি? ফরিনা কিছু বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে। মানুষটার আয়ু কি শেষের পথে? কেমন যেন মৃত মৃত ছাপ মুখে। চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোন দুঃখে তিনি ধুঁকে ধুঁকে মরছেন। পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো, বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? তুমি তো আমার সেডি, তাহলে আবদার রাখবেন? রাখাম। ফরিনার শুষ্ক চোখ, গলা ভেজা। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন, যা ভেবে ভেবে আপনি কষ্ট পান। ফরিনা দু হাতে পদ্মজার দুহাত মুঠোয় নিয়ে চুমু খেলেন। এক ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে। মমতাময় স্পর্শে পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায়। ফরিনা বললেন, তার আগে কও, আমি সব কওয়ার পর তোমারে যা করতে কইয়াম তাই করবা তুমি? ফরিনা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরলেন। তারপর দৌড়ে বেরোলেন ঘর থেকে। বারান্দায় পা রাখতেই মজিদের সঙ্গে দেখা। ফরিনা মজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে গেলেন 3 তলায়। মজিদ হতভম্ব হয়ে দেখলেন ঘটনাটা। পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে, আম্মা, আপনি এটা কি বললেন? আমার বুক কাঁপছে। আম্মা, কোথায় যাচ্ছেন? মজিদ পদ্মজার ঘরে উঁকি দিলেন। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। বিছানার উপর রিদওয়ানকে দেখতে না পেলেও রিদওয়ানের পাজোড়া চোখে পড়ে গেল। হন্তধন্ত হয়ে ঘরে ঢুকলেন তিনি। আঁতকে উঠলেন চাদর সরিয়ে রিদওয়ানকে দেখে। এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দিয়েছেন। ঘরের দরজাটি লোহার। পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যিখানে পড়ে। সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন। পদ্মজা আচমকার ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে। তার মাথায় বারবার বাজছে, তোমার আব্বা ওই শকুনের বাইচা অনেক নিষ্পাপ কৈলাজার টুকরা বাবুরে মাইরে ফেলছে। পদ্মজা 2 হাতে মুখ চেপে ধরে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, এখনই মারা যাবে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। ফরিনা বলেছিলেন, সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না। এজন্যই পদ্মজা ধৈর্য ধরে 5টা দিন কাটাতে পেরেছিল। ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজে বের করবে। কিন্তু একটু আগে ফরিনা যা বললেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে। রিদওয়ান শর্ত দিয়েছিল পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দিবে। পদ্মজা তাই মানত। শুধু না করে আরেকটু কথা বের করতে চেয়েছিল। তার আগেই রিদওয়ান আক্রমণ করতে উদ্যত হয়, আর পদ্মজাও আঘাত করে বসে। 5 দিনে সব ধৈর্য পরিকল্পনা উলটপালট হয়ে গেল ফরিনার এক কথায়। পদ্মজা দরজার থাপ্পড় দিয়ে ডাকল, আম্মা, আম্মা, কেন আটকালেন আমাকে? দরজা খুলুন। আম্মা, আপনার ছেলের কি হয়েছে? কি বললেন? আম্মা। ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছে দপদপ। তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে, কাঁপছে পা। মজিদ, খলিল একসঙ্গে উঠে এসে ফরিনার সামনে এসে দাঁড়ালো। ফরিনা ভয়ে জমে গেছেন। মজিদের চেহারা ক্ষুব্ধ। তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন, রিদওয়ানকে পদ্মজা হায়াত করেছে? ফরিনা কিছু বললেন না। মজিদের গলার স্বর শুনে পদ্মজা চুপ হয়ে যায়। ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন। খলিল বলল, ভাবিরে জিগাও কেন? ওই ছেড়ি ছাড়া আর কার এত সাহস আছে? ওই ছেড়ি এই ঘরের ভিতরে? ফরিনা দরজার সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছেন। খলিলের প্রশ্ন শুনে আরও শক্ত হয়ে দাঁড়ালেন। মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেখেন দরজায় তালা। তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকল, আম্মা, আম্মা, দরজা খুলুন, কি হচ্ছে ওখানে? মজিদের ক্ষুব্ধ চেহারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি ফরিনার কাছে চাবি চাইলেন। চাবি দাও। কি বলছি কানে যায় না? চাবি দাও। ফরিনা আমতা আমতা করে বললেন, নাই নাই। মজিদ ফরিনার মুখ চেপে ধরে চাপা স্বরে বললেন, চাবি দাও। ফরিনা তাও বললেন, চাবি নেই। মজিদ আরও একবার বললেন,
চাবি দাও বলছি। শাড়ির কোন ভাজে লুকিয়ে রেখেছ? চাবি নাই আমার কাছে, গলা উঁচিয়ে বললেন ফরিনা। খলিল দরজায় জোরে কয়েকটা লাথি মারল। চেষ্টা করলেন তালা ভাঙার। দুবদাব শব্দ হচ্ছে, সেই সঙ্গে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি। খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝাঁঝা করে উঠল, চোখ মুখ কুচকে গেল ঘৃণায়। ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে কাঁপতে থাকলেন। ফরিনার এত সাহস কবে হলো? তিনি ফরিনার শরীর হাতড়ে চাবি খুঁজতে খুঁজতে বললেন, চাবি কোথায় রাখছ? জলদি বলো, নয়তো এরপর যা হবে ভালো হবে না। ফরিনার কাঁপছে ভয়। তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন, তবুও চাবি দেবেন না, নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে। ওরা পারে না এমন কিছু নেই। মজিদের অনেক নিকৃষ্ট কাজের সাক্ষী তিনি। এই মানুষটা তার জীবনের নরক। মজিদ রাগে হুঁশজ্ঞান হারিয়ে ফেললেন। ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি। বললেন, চাবি কোন চিপায় রাখছ? বলো, নয়তো মেরে পুঁতে ফেলব। ফরিনা টু শব্দ করলেন না। খলিলের সামনে যুবতী কালে তাকে বিবস্ত্র করেও মজিদ মেরেছে। সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে, নতুন করে হারানোর কিছু নেই। বয়সও অনেক হয়েছে, তবে এদের শিকার পদ্মজাকে হতে দেবেন না কিছুতেই। মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেননি। এদিকে রিদওয়ানের অবস্থা খারাপের দিকে। খলিল দ্রুত নিচে চলে গেল। মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছেমতো লাথি থাপ্পড় দিলেন, সঙ্গে বিশ্রী গালিগালাজ। চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে ওঠে। ফরিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতেই সে চিৎকার করে বলল, আব্বা, আম্মাকে মারবেন না আব্বা, দোহাই লাগে। আম্মা লাশের মতো হয়ে গেছে। আব্বা, আম্মাকে মারবেন না, আমাকে মারেন আব্বা। আম্মা, আপনি দরজা খুলুন। আব্বা, আম্মা খুব কষ্ট পাচ্ছে, অনুরোধ করছি, আর মারবেন না। বাইরে ফরিনার কান্না, ঘরের ভেতর পদ্মজার কান্না, আর দরজায় এলো পাথাড়ি থাপ্পড়ের আওয়াজ। সব মিলিয়ে চারপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন, কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। মজিদ চলে যাওয়ার মিনিট দুয়েক পর দৌড়ে আসে লতিফা। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দুইবার হোঁচট খেল। ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল, খালাম্মা, আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন? ও খালাম্মা, কথা কন খালাম্মা। লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মচা আরো জোরে থাপ্পড় দিল দরজায়। বলল, লুতুবুবু, আম্মার কি হয়েছে? লুতুবুবু, দরজা খুলো, ও লুতুবুবু। ফরিনা অস্পষ্ট স্বরে লতিফাকে বললেন, তোর খালু চইলা গেছে? হ্যাঁ, গেছে। বাড়ি থেইকা বাইর হইছে? ফরিনার কণ্ঠ নিভে আসছে। লতিফা ফরিনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উঁকি দিল। রিদওয়ানকে নিয়ে গরু গাড়িতে করে নিয়ে যাচ্ছে মজিদ, খলিল, মদন আর বাড়ির দারোয়ান। গেটের কাছাকাছি চলে গেছে। সে ফরিনাকে এসে বলল, বাইর হয়ে গেছে খালাম্মা। পদ্মজা দরজা এলো পাথাড়ি থাপ্পড় দিচ্ছে, বিকট শব্দ হচ্ছে। ফরিনা আঙ্গুলের ইশারায় ডান দিকটা দেখিয়ে বললেন, ওইখানে খুইজা দেখ, চাবি পাবি একটা, দরজাটা খুইলা দে। লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজল, পেয়েও গেল। তারপর দরজা খুলতে হুড়মুড়িয়ে বেরোলো পদ্মজা। ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। গায়ে শাড়ি নেই, পেটিকোট হাঁটু অবধি তোলা, মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ, নাক দিয়ে রক্ত ঝরছে, ফুলে গেছে দুই চোখ, হাতে পায়ে জখম। বয়স্ক মানুষটাকে ওরা ছাড়েনি। পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদল, আম্মা, আপনি কেন চাবিটা দিলেন না? এরা মানুষ, নিজের বউকে কেউ এভাবে মারে? লুতুবুবু, আম্মাকে ধরো। লতিফা ফুঁপিয়ে কাঁদছে। সে কেঁদে কেঁদে বলল, পদ্মজা, তুমি কিছু জানো না, খালু এমনেই মারে, ধরো আম্মাকে। লতিফা আর পদ্মজা মিলে ফরিনাকে ধরে ধরে 3 তলার আরেকটি ঘরে নিয়ে এলো, যে ঘরটিতে প্রথম রুম্পা ছিল, তারপর রানী। নিচতলায় নিয়ে যাওয়া সম্ভব নয়।
ফরিনা পা সোজা করে ফেলতে পারছেন না, চোখ দুটি বারবার খুঁজে যাচ্ছে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে পদ্মজার, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ছাপিয়ে নামে জল। মনে মনে কেঁদে বলল, আল্লাহ, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশে তো নির্মম কেন? কোথায় আছো আম্মা? কোথায় আছেন পারিজার আব্বু? আমি ভীষণ একা, ভীষণ। পদ্মজার হেঁচকি উঠে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলায়। ফরিনার যত্ন নিতে হবে। ফরিনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাছের জান, আমি মরতাম না, তুমি পলায়া যাও। আম্মা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লতুবুবু, হালকা গরম পানি নিয়ে আসো। আমার ঘরের আলমারির ডান পাশের ড্রয়ার থেকে স্যাভলন আর তুলাও এনো। পদ্মজার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল। ফরিনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বললেন, কান্দ ক্যারে, কান্দ না। পদ্মজার সুন্দর দুটি চোখে জলের পুকুর, বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায়, বুকে। সে ফরিনার এক হাতে কপাল ঠেকিয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আম্মা, আমি কি করব? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে, তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না, এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিশালী মনে হয়েছে আমি চাইলে সব পারব, কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন। আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখল ফরিনার চোখ বন্ধ অবস্থায়। ছ্যাঁত করে উঠল বুকটা। সে ফরিনার নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করল নিঃশ্বাস নিচ্ছেন নাকি। নিচ্ছেন। সেই সময় লতিফা স্যাভলন, তুলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করল। ফরিনা ঘুমাচ্ছেন, কথা বলার অবস্থায় নেই। পদ্মজার পায়ে ঘা হয়েছে। 5 দিনে কি ছেঁড়া কাটা ভালো হয়? শীতের কারণে উল্টো আরও কষ্ট বাড়ে। পায়ের অবস্থা যা তা, তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে, বুকে এক ফোঁটাও শান্তি নেই। রিদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল। পদ্মজার ধারণা আমির জঙ্গলের কোথাও বন্দী আছে, অথবা লাশটাও হলো আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না, আমি কি ভাবছি? কিছু হয়নি, কারো কিছু হয়নি, সবাই ভালো আছে। লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে এলো সে। সঙ্গে ছুরি, রামদা নিয়েছে। আজ খোপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সব হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না। তার আগেই আমিরকে বের করতে হবে, সেই সঙ্গে লুকোনো গুপ্ত রহস্য। সদর ঘরে আমিনা ছিলেন। তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন। নির্বিকার ভঙ্গি, কোনো তাড়া নেই, চিন্তা নেই। রিদওয়ানের অবস্থা কি দেখেননি? এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারোর জন্য না। কিন্তু কেন? পরিবারের সবার সঙ্গে দূরত্ব বজায় রাখেন। কথা বললেও তাতে মিশে থাকে অহংকার আর বিদ্রূপ। কদ্দজা বেরিয়ে পড়ল। সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে। ধীর পায়ে হেঁটে ঢুকল জঙ্গলে। বোনদের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে। পূর্ণার তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে। এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পায়। ফিসফিসিয়ে কাছেই কথা বলছে কেউ। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ল সে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমোহনের পেছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা, মৃদুল। মৃদুলের হাতে টর্চ। সেই টর্চের আলোতে পাশরজনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। শিউরে উঠল পদ্মজা। ঘামছে অনবরত। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলল। উত্তরে অচেনা লোকটাও বলল একটা কিছু। ঝাপসা আলোতে মৃদুলের সঙ্গের লোকটার দেহ আর চুল স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল। চারপাশটা যেন স্থির হয়ে গেল। পদ্মজার শরীর বেয়ে মুহূর্তে ছুটে গেল শীতল কিছু একটা।
ওর বিস্ময়ের ঘোর ও কিছুতেই কাটাতে পারছে না। চন্দ্র তারকাহীন ম্লান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়ল। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পিছিয়ে গেল 2 পা। যখন ব্যাপারটা বুঝতে পারল, তখন নিজের ভয় পাওয়া দেখে নিজের ওপরই বিরক্ত হল খুব। 2 পা এগিয়ে এসে অন্ধর মহলের দিকে তাকালো আবার। আধো অন্ধকারে আবিষ্কার করল মৃদুল এবং আগন্তুক নেই। চোখের পলকে মুহূর্তেই ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেছে। সাবধান হয়ে উঠল পদ্মজার মস্তিষ্ক। মৃদুলের মধ্যে ঘাপলা আছে ভাবতে ইচ্ছে করছে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সব কিছু ভাবতে পারে। সব কিছু। পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করল পদ্মজা। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মৃদুল জঙ্গলের ভেতরে ঢোকেনি তো? আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলার আগন্তুকও কি সঙ্গে রয়েছে? পদ্মজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর। চারপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে, এই বুঝি কেউ আক্রমণ করে বসল। সেদিন যতটুকু এসেছিল সে, ঠাউর করে করে নিরাপদভাবে ঠিক ততটুকুই চলে আসে। সামনে বড় বড় গাছপালা, ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন জানি নিশ্চিত আজও কেউ থাকবে এখানে, অজানা রহস্যজাল পাহারা দেওয়ার জন্য। আর আশেপাশেই আছে সেই গুপ্ত রহস্যজাল। পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে গেল। কয়েকটা গাছ পেরিয়ে থমকে দাঁড়ালো সে। একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা দুরু দুরু বুকে শব্দের উৎসের দিকে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রস্রাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য, কিন্তু জানে না কেন কেঁপে উঠল তার হাত। সে কাউকে প্রাণী মারতে পারবে না, সেই সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে। সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছিল। সে যেন ছিল অন্য এক পদ্মজা। সেই পদ্মজাকে সে নিজেও চিনত না। আচমকা উঠে দাঁড়ালো লোকটা। পদ্মজাও দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উকি দিয়ে রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটির মুখ অস্পষ্ট, অবয়ব শুধু স্পষ্ট। দুলকি চালে এদিকেই এগিয়ে আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায় টুপিও রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি। তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোহার রামদার একপাশের আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গঙ্গানির শব্দ করে হাত পা থাপড়াতে থাকল। সেকেন্ড কয়েক পরই দেহটি নিস্তেজ হয়ে গেল। পদ্মজার বুক ফুঁড়ে বেরিয়ে এলো নিঃশ্বাস। তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হল। এক আঘাতেই কুপকাত। পদ্মজা একবার ভাবল টর্চের আলোয় লোকটার মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি ওতপাতা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে। তাই আর টর্চ জ্বালালো না। সে নিথর দেহটিকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দ, ঝিঝি পোকার ডাক, আর অশরীরীর মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বার বার পদ্মজার গা হিম করে দিচ্ছে। পদ্মজা প্রমাদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়াল। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও নয়। জঙ্গলি লতাপাতা রয়েছে, তবে একটু অন্যরকম। লতাপাতার মাঝে জোঁক বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবেও পদ্মজন ঝুঁকি নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতেই জুতো ভেদ করে পায়ে ফুটল একটা কাঁটা।
আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদ্মজার কলিজা ছেঁড়ার যন্ত্রণা অনুভব হয়। সে কাটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্তজবা ঠোঁট দুটি ভিজে যায় জলে। মৃদুল এদিক ওদিক দেখে বলল, লিখন ভাই, চলো চইলা যাই। অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে সবকে তোয়াক্কা করে সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না সে কি করবে। লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দুপুরে সে পূর্ণার সঙ্গে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণা চোখ মুখ ফুলে যা তা অবস্থা। অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য। পূর্ণা আশঙ্কা করছে তার বোন ভালো নেই। মৃদুলেরও তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকল। তখন লিখন শাহ আসে। তার শুটিং শেষের দিকে, সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে, তাই পূর্ণাদের সঙ্গে দেখা করতে এসেছিল। পূর্ণাকে ওভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করল। সে বলল ঢুকতে দেবে না। মৃদুলের কথা শুনে চলে এলো হাওলাদার বাড়িতে। পিছু পিছু এলো মৃদুলও, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভেতরে ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সঙ্গে পরিকল্পনা করে তারা বাড়ির পেছনের ভাঙা প্রাচীর পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবে। লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হয়। সে চিন্তিত হয়ে পড়েছে। পদ্মজার খোঁজ নেই, কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়ছে, তাও বিবাহিতা মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্যই সে পদ্মজার থেকে নিজের এত দূরত্ব রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে। পদ্মজা যেন অসুখী না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেয়া হচ্ছে না। লিখনের মাথার রগ রগ দপ দপ করতে থাকে।